2026 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আবার চলে আসলাম তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের অন শর্ট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের প্রথম পত্রের ক্লাস থেকে কিন্তু মিনিমাম ওখান থেকে 18 থেকে 19টা এমসিকিউ কমন এসেছিল। আশা করি আজকের ক্লাসটা থেকেও অনেকগুলো কমন এমসিকিউ পাবা। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আর আমাদের কমেন্ট বক্সের মধ্যে আমাদের পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিও। তো চলো দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের ক্লাসের 1 নম্বরের যে এমসিকিউটা রয়েছে, মাছের শ্বসন অঙ্গ কোনটি? মাছের শ্বসন অঙ্গ হচ্ছিল ফুলকা। পৃথিবীতে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির মাছের মোট কত ভাগ স্বাদুপানির মাছ? 40 ভাগ স্বাদুপানির মাছ। বাংলাদেশে মৎস্য সম্পদের উৎস কোনটি? কয়টি? 4টি। বার্ষিক মৎস্য উৎপাদনের প্রায় কত ভাগ অভ্যন্তরীণ উৎস হতে পাওয়া যায়? 70 ভাগ। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়ের আওতাভুক্ত? 83%। তারপরে আমাদের হচ্ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত? 17%। অভ্যন্তরীণ জলাশয়ের মাছের মধ্যে কত প্রজাতির মাছ অতি বিপন্ন অবস্থায় আছে? 12। বাংলাদেশের মুক্ত জলাশয়ের আয়তন কত লক্ষ হেক্টর? 40 লক্ষ হেক্টর। মুক্ত জলাশয়ের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? প্লাবন ভূমির পরিমাণ সবচেয়ে বেশি। তো এরপরে কিছু জ্ঞানমূলক টাইপের কোশ্চেন দেওয়া আছে, এগুলো পিডিএফ থেকে একটু দেখে নিও কষ্ট করে। তারপরে 18 নম্বরে স্থান ও আবাস ভেদে মাছ চাষ পদ্ধতি কত প্রকার? 2 প্রকার। নিবিড়তা ভেদে মাছ চাষ পদ্ধতি কয় প্রকার? 3 প্রকার। দেশে প্রায় প্রতিটি নদ নদীর অববাহিকা 70 ভাগ মাছের উৎস, এখানে হচ্ছিল 70 ভাগ মাছের উৎস 50। কতটি নদ নদীতে? 50টি নদ নদীতে। মাছে খাদ্য উপাদান হিসেবে থাকে, এখানে হচ্ছিল 1, 3 আমিষ আর হলো ভিটামিন। মালাস্কা শ্রেণীর অন্তর্ভুক্ত, এখানে হচ্ছিল 1, 2 শামুক আর হচ্ছিল ঝিনুক। মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন, এখানে 3টা হবে: পরিচর্যা, নিয়ন্ত্রণ, আহার, অবস্থান সৃষ্টি। অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় অন্তর্ভুক্ত, এখানে 1, 2 পুকুর, দিঘি, খাল, বিল। দেশি প্রজাতির মাছ হলো এখানে হচ্ছিল 1 এবং 2 মৃগেল, তেলাপিয়া। শীতের প্রারম্ভে পুকুরে জলচন ও লবণ দিয়ে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায়? ক্ষত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। নাইলোটিকা চাষের সঙ্গে শতকরা কত ভাগ মৎস্য চাষী জড়িত? 60। বাংলাদেশের কতটি হ্যাচারিতে নাইলোটিকার পোনা পাওয়া যায়? 1029টি। বাংলাদেশের বদ্ধ জলাশয়ের অন্তর্ভুক্ত হলো 2, 3 চিংড়ির ঘের, পুকুর। তো এরপর 30 নম্বরে একটা উদ্দীপক দেওয়া ছিল, তো উদ্দীপকটা মিস্টেকের কারণে এটা পড়াচ্ছি না। তো আমাদের এই 30 থেকে তোমাদের হচ্ছিল 40 পর্যন্ত, এগুলো তোমরা পিডিএফ থেকে পড়ে নিও। এখন কথা হলো চ্যাপ্টার 2 নিয়ে। পৃথিবীতে পাখির প্রজাতির সংখ্যা কত? 9000। 1 বছরের কম বয়সী বাচ্চা মোরগকে কি বলা হয়? ককরেল বলা হয়। 1 বছরের কম বয়সী হাঁসকে কি বলে? ডাকলিং বলে। অস্ত্রোপচারের মাধ্যমে মোরগকে কি বলে? এখানে হচ্ছিল অস্ত্রোপচারের মাধ্যমে যেসব মোরগ হয় সেগুলোকে হচ্ছিল ক্যাপন বলে। তারপর হচ্ছিল 1 বছরের কম বয়সী স্ত্রী মুরগিকে কি বলে? পুলেট বলে। 1 বছরের কম। পোল্ট্রি বলতে গৃহপালিত পাখির যে সকল প্রজাতিকে বোঝায়? এখানে হচ্ছিল তোমাদের অপশন ভুল দেওয়া আছে একটা, 3টাই হবে অপশন। ডিম উৎপাদন করে, মাংস উৎপাদন করে, মানুষের তত্ত্বাবধানে বংশবৃদ্ধি করে। ব্রয়লার মুরগি, এখানে হচ্ছিল 1, 3 অল্প সময়ে উৎপাদনযোগ্য, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বিক্রয়যোগ্য। তারপরে সাজু দাদার খামারটি কোন প্রকার? তো এখানে উদ্দীপক একটা দেওয়া ছিল, মিস্টেক হয়েছে, যে কারণে এটা এমসিকিউ স্কিপ করি। 2016-17 অর্থ বছরে উৎপাদিত মোট ডিমের পরিমাণ কত মিলিয়ন? তো এখানে হচ্ছিল 14,933.10 মিলিয়ন। 2016 থেকে 17 অর্থ বছরে পোল্ট্রি খাতে খণ্ডকালীন কর্মসংস্থান হয় কত শতাংশ লোকের? 50% লোকের। 2016-17 অর্থ বছরে পোল্ট্রি খাত থেকে কত মিলিয়ন মেট্রিক টন মাংস উৎপাদিত হয়? 7.154। তারপর লেয়ার মুরগির ডিম দেওয়া শুরু হয় কত মাস থেকে? 5 মাস থেকে। ব্রয়লার মুরগি বিক্রয় উপযোগী হয় কত সপ্তাহ থেকে? 6 থেকে 8। শৌখিন অলঙ্কার পাখি হলো এখানে 1, 2, 3 তিতির, রাজহাঁস, মাসকভি। গত 6 বছরে পোল্ট্রি খাতে মাংস ও ডিমের গড় উৎপাদন বৃদ্ধি কম হওয়ার কারণ? এখানে 1, 3 পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধি, ডিমের দাম কমে যাওয়া। তো এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, শিক্ষক কোন সারের কথা বলেছেন? কোন সারের কথা বলেছেন? জৈব সারের কথা বলেছিলেন। উদ্দীপকটা মিস্টেক হয়েছে। তারপরে দেশে বর্তমানে পোল্ট্রির খামারের সংখ্যা কত হাজার? 75 থেকে 80,000। তো আমাদের উদ্দীপকগুলো মিস্টেক হওয়ার কারণ আমরা যখন এগুলো টাইপ করে কপি করে নিয়ে আসি তখন হচ্ছিল আমাদের এখানে উদ্দীপকগুলো কেটে যায় বা ওগুলো আসে না, যে কারণে ওগুলো মিস্টেক হয়েছে। তো ওগুলো একটু দেখে নিও। আর ওগুলো বহুপদী টাইপের কোশ্চেন, তো সমস্যা নেই তেমন একটা। তারপরে 20 নম্বরে দেশে সরকারি ও বেসরকারি খামারে বছরে প্রায় কত কোটি হাঁস মুরগির বাচ্চা উৎপাদিত হয়? 4 কোটি বছরে।
প্রতি বছর দেশে আমদানিকৃত প্যারেট স্টকের সংখ্যা কত? 60 থেকে 8। হাঁস মুরগির খামারের খাদ্য বাবদ মোট খরচের শতকরা হার কত? 65 থেকে 70%। বাংলাদেশের পোল্ট্রিটি শিল্প উন্নয়নের প্রধান সমস্যা হচ্ছিল এখানে তিনটি হবে: উন্নত জাতের অভাব, সুষম খাদ্যের অভাব, পোল্ট্রি আইনের অসম্পূর্ণতা। পোল্ট্রিটি খাতে অসম্পূর্ণতা রয়েছে, এখানে হচ্ছিল অ্যান্সার হবে তিনটাই আমাদের: পশু রোগ আইন, পশু সংক্রমণ আইন, তারপর পশু খাদ্য নিয়ন্ত্রণ আইন। মোট খরচের কত শতাংশ খাদ্যের জন্য ব্যয় হয়? 65 থেকে 70%। অন্যান্য বাধা সমূহ এখানে হচ্ছিল 1, 3। তো এটা একটু দেখে নিও, 1 এবং 3। পোল্ট্রিটিকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করা হবে 1994-এ। মানুষের দৈনিক মাথাপিছু কত গ্রাম মাংসের প্রয়োজন? 192 গ্রাম মাংসের প্রয়োজন। দেশি মুরগির বছরে কতটি ডিম দেয়? 40 থেকে 50টি ডিম দেয়। তো এখানে 192 না দিলে এখানে 190 দেওয়া যায়। তারপরে 30 নম্বরে হ্যাচারি সহ কেন্দ্রীয় মুরগির খামার ঢাকার কোথায় অবস্থিত? ঢাকার মিরপুরে অবস্থিত। তো এরপরে কথা বলবো চ্যাপ্টার 3 নিয়ে। তো আমাদের চ্যাপ্টার 3-তে 2016-17 অর্থ বছরে প্রাণী সম্পদ উপখাতে প্রবৃদ্ধির হার কত শতাংশ? প্রবৃদ্ধির হার হচ্ছিল 3.32%। তারপর 2016-17 অর্থ বছরে অনুযায়ী কৃষিখাতে প্রাণী সম্পদের অবদান কত? 14.31%। 2016-17 অর্থ বছরে জাতীয় আয়ের শতকরা কত শতাংশ গবাদি পশুর চামড়া রপ্তানি থেকে এসেছে? অর্থ বছরে এখানে আয় এসেছে 3.6%। দেশে বেকারদের আত্মকর্মসংস্থানের প্রাণী সম্পদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট কত শতাংশ অবদান রাখে? 70%। বাংলাদেশের বৃহত্তম দুধ প্রক্রিয়াজাতকরণকারী প্রতিষ্ঠান কোনটি? মিল্ক ভিটা। তারপর 6 নম্বর, চাষাবাদ কত ভাগ পশু শক্তির ব্যবহার করা হয়? চাষাবাদে 50% পশু শক্তির ব্যবহার করা হয়, অর্থাৎ হাল চাষ করা হয়েছে। একজোড়া বলদ দিয়ে 1 বিঘা জমি চাষ করতে কত ঘন্টা সময় লাগে? 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। গ্রামীণ জ্বালানির কত ভাগ গোবর হতে আসে? 25% গোবর হতে আসে। গ্রামীণ পরিবহনে প্রাণী সম্পদের ব্যবহার কত ভাগ? 50 ভাগ। পশুর টাটকা মাংসে আমিষের পরিমাণ কত শতাংশ? 15 থেকে 20%। কোনটিকে আদর্শ খাদ্য বলা হয়? দুধকে আদর্শ খাদ্য বলা হয়। অর্থনৈতিক সমীক্ষা 2017 অর্থ বছরে অনুযায়ী দৈনিক জনপ্রতি দুধের চাহিদা কত মিলিলিটার? 250 মিলিলিটার। পশু সম্পদের ভূমিকা এখানে হচ্ছিল 1, 2, 3। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো একটা অবশ্যই লাইক করে দিও আর একটা কমেন্ট করে যাইও। 2016-17 অর্থ বছরে প্রাণী সম্পদের এখানে হচ্ছিল 1 এবং 3। জিডিপিতে অবদান, জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধির হার। বাংলাদেশের চাষাবাদের যান্ত্রিক শক্তির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এখানে 1 এবং 3। গরু এবং মহিষ। আমাদের স্বাস্থ্য রক্ষায় পশু হতে পায় এখানে হচ্ছিল 1 এবং 3। আমিষ, অ্যামাইনো অ্যাসিড। তো এবারে এডমিশন ব্যাচে আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে অনেক ফ্রি অনেক জিকে কোশ্চেন টাইপ আসতে চলেছে, যেগুলা তোমরা ফ্রিতে পেয়ে যাবা। তো সকল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকিও। 17 নম্বরে পশুর উপজাত দ্রব্য শিং, খুর, হাড় ব্যবহৃত হয় এখানে হচ্ছিল 1 এবং 2। পাখির খাদ্য হিসেবে, জমিতে সার হিসেবে। পশুর রক্ত ব্যবহৃত হয় এখানে হচ্ছিল 1, 2। আমিষের উৎস হিসেবে, পশু পাখির খাদ্য হিসেবে। 2 বিঘা জমি বলদ দিয়ে চাষ করতে কত সময় লাগবে? 4 থেকে 6 ঘন্টা। বলদের ব্যবহার আরো হয় 1 এবং 3। শস্য মাড়াই করতে, শস্য পরিবহনে। উদ্দীপকের কৃষির কোন খাত সম্পর্কে বলা হয়েছে? পশু খাত সম্পর্কে বলা হয়েছে। এখানে একটা উদ্দীপক দেওয়া ছিল, যে কারণে এই কোশ্চেনটা আমরা স্কিপ করি। ডাক্তার মনীষাকে কোন খাদ্যটি গ্রহণ করতে বলেছিলেন? দুধ গ্রহণ করতে বলেছিলেন। এটাও একটা উদ্দীপক দেওয়া ছিল, মিস্টেক হয়েছে। তারপরে 25 নম্বরে উৎপাদন ও কর্মশক্তির ভিত্তিতে গরুকে কত ভাগে ভাগ করা হয়েছে? গরুকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অধিক মাংস উৎপাদনের জন্য কোন জাতটি উপযোগী? ড্যাভন জাতটি উপযোগী। হলস্টাইন ফ্রিজিয়ান গরুর দুধ কত শতাংশ চর্বি থাকে? 3.5 থেকে 4%। প্রজননের জন্য রক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে কি বলা হয়? স্টার্ট ষাঁড় বলা হয়। তারপরে খোঁজাকৃত প্রজনন ক্ষমতাহীন পুরুষ গরুকে কি বলে? বলদ বলে। জমি চাষের জন্য কোন জাতের গরু উপযোগী? এটা হলো অমৃত মহল। কোন জাতের গরুর দুধ ও মাংস উৎপাদন ক্ষমতা তুলনামূলক বেশি? উন্নত সংকর। গায়ের রং লাল ও নাসার উদ্যোগ গোলাপি, এটি কোন জাতের গরু? রেড চিটাগাং। তো এরপরে বাকিগুলো একটু পিডিএফ থেকে পড়ে নিও। তারপর কথা বলছি চ্যাপ্টার 4 নিয়ে।
চ্যাপ্টার 4 1 নম্বরে ন্যূনতম কি পরিমাণ বনভূমি থাকলে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে? 25% বনভূমি থাকলে। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর? এটা হচ্ছিল 0.02 হেক্টর। তো এরপরে আমরা একটু পিঙ্ক কালার ইউজ করি। তো যারা যারা এখন পর্যন্ত আসছো পিঙ্ক লিখে যাইও, তাহলে বুঝবো সকলে আছে। বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর? এটা হচ্ছিল 0.02 হেক্টর। বাংলাদেশের বন বিভাগের নিয়ন্ত্রিত জমির পরিমাণ কত হেক্টর? 16 হেক্টর। বাংলাদেশের কতটি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? 29টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। বাংলাদেশের বন বিভাগের নিয়ন্ত্রিত জমির মধ্যে কত লক্ষ হেক্টর রিজার্ভ বন রয়েছে? 14.3। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে? ভুটানে। 2017 সালের আহরিত জ্বালানি কাঠের পরিমাণ কত লক্ষ ঘনফুট? এটা হচ্ছিল 11। 2017 সালের আহরিত মধুর পরিমাণ কত হাজার কেজি? এটা হচ্ছিল 82। 9 নম্বরে 2017 সালে আহরিত গেওয়া কাঠের পরিমাণ কত? গেওয়া কাঠের পরিমাণ হচ্ছিল 0.7 হাজার ঘনফুট। কর্ণফুলী পেপার মিলে বছরে কত হাজার টন বাঁশ সরবরাহ করতে হয়? 46,000 টন। কর্ণফুলী পেপার মিলে বছরে কমপক্ষে কি পরিমাণ কাঠ সরবরাহ করতে হয়? 53,000 কাঠ ঘনমিটার সরবরাহ করতে হয়। খুলনা নিউজ প্রিন্ট মিলে বার্ষিক কত হাজার ঘনমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয়? 16। আমলকি, বহেরা ও হরিতকিকে একসাথে কি বলা হয়? ত্রিফলা বলা হয়। এই তিনটিকে ত্রিফলা বলা হয়। বন বলতে বোঝায় যা 2 এবং 3 আদি ব্যাপক নিবিড় বিভিন্ন গাছপালা আচ্ছাদিত। বনের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে হচ্ছিল 2 3 পশু পাখি বাস করে, পোকামাকড় বাস করে। তারপর চারা রোপণের স্থানের পিএইচ মান কত হওয়া প্রয়োজন? 6 থেকে 7 হওয়া প্রয়োজন। চারা রোপণের আগে হালকা রোদে রেখে দেওয়াকে কি বলে? হার্ডেনিং বলে। মাঝারি আকারের চারার ক্ষেত্রে গর্তের আকার কত ঘন সেন্টিমিটার? 70। ছোট আকারের চারা রোপণের ক্ষেত্রে গর্তের আকার কত? গর্তের আকার 50 করে। তারপরে বিভিন্ন প্রকার জীবের প্রাকৃতিক উপস্থিতি, বিস্তৃতি এবং পারস্পরিক সহাবস্থানকে কি বলে? জীব বৈচিত্র্য বলে। বেসরকারির মতে বাংলাদেশের প্রকৃত বনভূমির পরিমাণ কত শতাংশ? 11%। 1 হেক্টরকে সবুজ বনভূমি থেকে দৈনিক কত কেজি অক্সিজেন পাওয়া যায়? 600 থেকে 650। বাংলাদেশের কোন জেলায় নীল সাগর অবস্থিত? নীলফামারী জেলায়। হিমছড়ি কোন জেলায় অবস্থিত? হিমছড়ি কক্সবাজার জেলায় অবস্থিত। দিনাজপুর জেলার গাণিতিক ও ভ্রমণ কেন্দ্র কোনটি? রামসাগর। আমাদের দেশে প্রায় কত প্রজাতির পাখি রয়েছে? 579টি প্রজাতির পাখি রয়েছে। বাংলাদেশে প্রায় কত প্রজাতির উভচর প্রাণী রয়েছে? 19 প্রজাতির। আমাদের দেশে প্রায় কত প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে? 125টি। বাংলাদেশে প্রায় কত প্রজাতির মাছ পাওয়া যায়? 5000 প্রজাতির মাছ পাওয়া যায়। আমাদের দেশে প্রায় কত প্রজাতির সরীসৃপ রয়েছে? 124টি সরীসৃপ রয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধির কারণ হচ্ছিল এখানে 1 2 3। তো এটা একটু দেখে নিও। তারপরে কথা বলবো আমরা হচ্ছিল চ্যাপ্টার 5 নিয়ে। তো এই এমসিকিউ গুলো একটু পিডিএফ কালেক্ট করে নিয়ে দেখে নিও। অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা সম্পদ সৃষ্টি, বন্টন ও সমস্যার আলোচনা করে। উক্তটি কার? উক্তটি অ্যাডাম স্মিথের। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সব বৈশিষ্ট্য দেখা যায় কোন খামারে? এটা হচ্ছিল বাণিজ্যিক খামারে। 2016 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জিডিপিতে কৃষি খাতের অবদান কত? 15.35%। বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড কোনটি? কৃষি। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতির আলোচ্য বিষয়ের বহির্ভূত কাজ কোনটি? সম্পদ ভোগ। কৃষি শিল্পের নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতির সাধারণ সূত্রসমূহ প্রয়োগ করা হয় কোথায়? এটা হচ্ছিল কৃষির অর্থনীতিতে। পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি হাঁস মুরগি পালন করে? 5 থেকে 15টি। পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি গরু পালন করে? 2 থেকে 5টি। খামার হলো এখানে হচ্ছিল 1 এবং 3 উৎপাদিত ব্যবস্থার একক, ভোগের একক। কৃষি অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছিল এখানে 1 এবং 3 কৃষি ঋণ, কৃষি বিপণন। খামারকরণের প্রাকৃতিক উৎপাদনের মধ্যে রয়েছে হচ্ছিল এখানে 1 2 3 মূলধন, শ্রম, ভূমি। মাইনে সংগৃহীত পণ্য কোনটি? মাইনে সংগৃহীত পণ্য এখানে উদ্দীপক একটা দেওয়া ছিল, মিস্টেক হয়েছে, মাছের পোনা। হ্যাচারির জন্য প্রয়োজন কোনটি? হ্যাচারির জন্য প্রয়োজন এখানে 2 এবং 3 হবে, অধিক মূলধন, প্রযুক্তির ব্যবহার। প্রতি বছর আন্তর্জাতিক পারিবারিক খামার দিবস পালিত হয় কখন? এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরে। কোন সালকে আন্তর্জাতিক পারিবারিক খামারের বছর ঘোষণা করা হয়? 2014 সালকে। সমবায় গঠনের মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করা হয় কোন ধরনের খামারে? যৌথ খামারে।
তো এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, এখনই নিচে সাবস্ক্রাইব করে আসো অ্যান্ড একটা কমেন্ট করে আসো। রাষ্ট্রের নিয়ন্ত্রণে ও মালিকানায় কোন ধরনের খামার পরিচালিত হয়? তো এটার আনসার হচ্ছিল রাষ্ট্রীয় খামার পরিচালিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারটি কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছিল রাষ্ট্রীয় খামার। গ্রামীণ খামার কোন ধরনের খামার? যৌথ মালিকানার খামার। আয়তনের দিক থেকে খামার কত ধরনের? খামার 2 ধরনের আয়তনের দিক থেকে। সর্বোচ্চ লাভের লক্ষ্যে নির্মিত খামার কোনটি? বৃহৎ খামার। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশনের খামারটি কোন ধরনের? রাষ্ট্রীয় খামার। বিশেষভাবে পরিকল্পিত মিশ্র খামারকে কি নামে অভিহিত করা হয়? সমন্বিত খামার। মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার? খামার 3 প্রকার। যৌথ খামারের ক্ষেত্রে এখানে ছিল 1-2, কৃষকের জমি মূলধন একত্র করা হয়, সমবায় ভিত্তিতে পরিচালিত হয়। 26 নম্বর, রাষ্ট্রীয় খামার পরিচালনায় 1 এবং 3 বিভিন্ন কর্মকর্তা নিয়োগ করা হয়, উৎপাদিত ফসল রাষ্ট্র গ্রহণ করে। একক পণ্য খামারের ক্ষেত্রে হচ্ছিল 1-2। তো এটা একটু দেখে নিও বহুপদী। মিশ্র খামারকে বলা হয় এখানে 2-3, সমন্বিত খামার, বহুমুখী খামার। আশাবের খামারটি কোন ধরনের? এখানে উদ্দীপক একটা দেওয়া ছিল, মিস্টেক হয়েছে। তারপরে আশাবের গড়ে তোলা খামারটি, এখানে হচ্ছিল উদ্দীপক দেওয়া ছিল, মিস্টেক হয়েছে, যে কারণে এটা বাদ। তারপরে রাব্বানী সাহেবের নির্মিত খামার কোন ধরনের? এটা হচ্ছিল বৃহৎ খামার। এরপর একটু বাকি এমসিকিউ গুলো তোমরা দেখো। তো এই ছিল আমাদের আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাস। তো আশা করি এই এমসিকিউ গুলোর থেকে তোমাদের পরীক্ষার মধ্যে অনেকাংশে কমন আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা শেষ পর্যন্ত ছিল একটা কমেন্ট করে দিও যে ভাইয়া শেষ পর্যন্ত ছিলাম। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যারা যাদের পরীক্ষা শেষ হয়েছে তারা যারা আমাদের চ্যানেলটিকে যুক্ত থাকো, বা ভবিষ্যতে আরো অনেক প্রকারের আমাদের জিকে ওয়ান শট ক্লাসগুলো আসবে, সেগুলো তোমাদের অনেক কাজে আসবে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি করার জন্য। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।